রাত 8টা থেকে 11টা। পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরকাজল ইউনিয়নে দফায় দফায় সংঘর্ষে জড়ায় গণ অধিকার পরিষদ ও স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। এরপর বিএনপি ও গণ অধিকার পরিষদ পৌর এলাকায় একই সময়ে বিক্ষোভ মিছিলের ঘোষণা দিলে 144 ধারা জারি করে প্রশাসন। এই বিকাশগুলোকে আপনি আগামী দিনে এই জেলা শহরে প্রবেশ করলে হুঁশিয়ার করে করবে। যে কোনো প্রোগ্রাম প্রতিহত করার জন্য আমরা প্রস্তুত আছি। চ্যাথাম হাউস বাংলাদেশের সিপিডির মতো একটি থিঙ্ক ট্যাঙ্ক প্রতিষ্ঠান, যারা মূলত বিভিন্ন গবেষণা প্রকাশ, সেমিনার আয়োজন করে থাকে। ধারণা করুন তো এরকম আয়োজনের জন্য কত টাকা খরচ হতে পারে। কম করে হলেও এরকম একটি আয়োজনের পেছনে খরচ হয় £1,02,000। ডক্টর ইউনূস এই টাকা নিজের পকেট থেকে দিয়েছেন কিনা সেটা যাচাই করার কিছু নেই, কারণ এই সওদাগরের পুত্র, তার পক্ষে নিজের পকেট থেকে অর্থ খরচের কোনো নজির এ যাবৎ নেই। এবং সংস্কার এবং বিচার এই দুইটা প্রক্রিয়ার পর্যাপ্ত অগ্রগতি যদি হয়, এই অগ্রগতি হলে পরে তাহলে ফেব্রুয়ারিতে নির্বাচন। আচ্ছা, এই বিষয়টা বিএনপি এইটুক শুনে খুব সন্তুষ্ট। তারা বলেছে তারেক রহমান এবং ডক্টর ইউনূসের যে মিটিং হয়েছে তাতে তারা সন্তুষ্ট, এবং এই মিটিং এর পরে যৌথ একটা বিবৃতি হয়েছে, যৌথ একটা প্রেস কনফারেন্স হয়েছে লন্ডনে। আর বাদ বাকি এটা রিঅ্যাকশন মিটিং এর সঙ্গে সঙ্গে তারেক রহমানের সঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথা হয়েছে। মির্জা ফখরুল নিজে বলেছেন প্রেস কনফারেন্সে। এবং উপদেষ্টা আসিফ মাহমুদ, বিভিন্ন সময়ে তাকে নিয়ে আমি আলোচনাও করি, সমালোচনা করি, মাঝে মাঝে ভালো কাজ করলে ভালো কথাও বলি। তবে আসিফ মাহমুদের কাছে আমার একটা দাবি, সেটা হচ্ছে আপনার পিএসকে নিয়ে যে অভিযোগের বিষয়টা চলছে, যেহেতু আপনি টাকা নিয়ে একটা স্ট্যাটাস দিচ্ছেন, যেগুলো আগে পাচার হয়ে গেছে সেগুলো তো ফেরানো কষ্টকর আমরা জানি, তবে যেগুলো রানিং আছে, বাংলাদেশে আছে, হয়তো মানুষটাও আছে, আপনি ক্ষমতায় আছেন, আপনার উচিত আপনার পিএস এর ব্যাপারে রাষ্ট্রকে অ্যাকশনে পাঠানো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আবুল মুজাসসির রিয়াদ ফারুকী আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন ইতিমধ্যে কি বিষয় নিয়ে কথা বলবো। বর্তমানে যে সারা দেশে রাজনৈতিক অস্থিরতা বা রাজনৈতিক যে পরিস্থিতি চলতেছে, আওয়ামী লীগ, বিএনপি বা আপনারা জানেন বর্তমানে নতুন ছাত্রদের যে রাজনৈতিক দল এনসিপি বিভিন্নভাবে নানান সময় আলোচনায় সমালোচনায় কেন্দ্রবিন্দু হয়ে থাকেন। তবে এবার যে বিষয়টা নিয়ে সবচেয়ে আলোচনা সমালোচনার মুখোমুখি জন্ম দিয়েছে সেটা হচ্ছে যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কানাডা সফর নিয়ে। আমরা এর আগেও দেখেছি যে যখন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মণ্ডলীর বিভিন্ন উপদেষ্টা যখন দেশের বাইরে বিভিন্ন সফরে যায়, তারা বিভিন্নভাবে আওয়ামী লীগের নেতা কর্মীদের দ্বারা হেনস্থার শিকার হয়েছেন। যেমন আসিফ নজরুল সহ বেশ কয়েকজন উপদেষ্টা আমরা দেখেছি বিভিন্নভাবে। তবে এবার ডক্টর ইউনূস কানাডায় গেলে সেখানে হেনস্থার শিকার হতে পারেন এমন একটা গুঞ্জন রীতিমতো সামাজিক যোগাযোগ মাধ্যমে সয়লাভ হয়েছে, যেটার মূল মাস্টার মাইন্ডই থাকবেন শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়। আসলে কি এমন কিছু করতে চলেছে? কি করতে চলেছে? আসলে কি বা আছে ডক্টর ইউনূসের ভাগ্যে? কি করতেছে দেশে? দর্শক, বিস্তারিত জানতে আমরা ভিডিও ফুটেজের মাধ্যমে একটু ধারাবাহিকভাবে একটু বিস্তারিত দেখে আসবো। তার আগে সবাইকে আমি অনুরোধ করবো ভিডিওটি দ্রুত সকালে না টেনে দেখতে থাকুন। দর্শক, আর বেশি কথা না বলে যারা আমাদের চ্যানেলটিতে এখন দ্রুত চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুন। পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরকাজল ইউনিয়নে দফায় দফায় সংঘর্ষে জড়ায় গণ অধিকার পরিষদ ও স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। এরপর বিএনপি ও গণ অধিকার পরিষদ পৌর এলাকায় একই সময়ে বিক্ষোভ মিছিলের ঘোষণা দিলে 144 ধারা জারি করে প্রশাসন। এই বিকাশগুলোকে আপনি আগামী দিনে এই জেলা শহরে প্রবেশ করলে হুঁশিয়ার করে করবে। যে কোনো প্রোগ্রাম প্রতিহত করার জন্য আমরা প্রস্তুত আছি। উপদেষ্টা আসিফ মাহমুদ, বিভিন্ন সময়ে তাকে নিয়ে আমি আলোচনাও করি, সমালোচনা করি, মাঝে মাঝে ভালো কাজ করলে ভালো কথাও বলি। তবে আসিফ মাহমুদের কাছে আমার একটা দাবি, সেটা হচ্ছে আপনার পিএসকে নিয়ে যে অভিযোগের বিষয়টা চলছে, যেহেতু আপনি টাকা নিয়ে একটা স্ট্যাটাস দিচ্ছেন, যেগুলো আগে পাচার হয়ে গেছে সেগুলো তো ফেরানো কষ্টকর আমরা জানি, তবে যেগুলো রানিং আছে, বাংলাদেশে আছে, হয়তো মানুষটাও আছে, আপনি ক্ষমতায় আছেন, আপনার উচিত আপনার পিএস এর ব্যাপারে রাষ্ট্রকে অ্যাকশনে পাঠানো, সর্বোচ্চ লেভেলের সাপোর্ট করা, যে আপনার পিএস এর নামে 300+ কোটির যে অভিযোগ আছে সেটার রেজাল্ট কি হলো জাতিকে জানানো। কারণ আপনার উপরেই একটা অংশ মানুষের সন্দেহ তো রয়েছে যে পিএস 300 কোটি খাইছে, উপদেষ্টা আসিফ কি কিছু খায় নাই? আবার আপনাকে নিয়ে সাংবাদিক ইলিয়াসও, তিনিও কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন, আর প্রত্যেকটাই টাকা পয়সার সাথে কানেক্টেড। যাই হোক, এখন আসিফ একটা স্ট্যাটাস দিছে, টাকা ফেরত চাইলে কাউকেই খুঁজে পাওয়া যায় না। এই বিষয়ে বন্ধু বান্ধব আর সরকার প্রধানের মধ্যে কোনো পার্থক্য নেই বলে জানিয়েছেন উপদেষ্টা আসিফ। কথা সত্য, আমরা শখ করে বন্ধু বান্ধব থেকে মাঝে মাঝে একটু প্রেমিকার সাথে ডেটিং এ যাবো, ইজ্জত রাখতে হবে, তো বন্ধুর শার্ট, জুতা, জামা কাপড় এগুলো নেই, যাওয়ার সময় মানিব্যাগটা নিজের মনে করে 1000-2000 টাকা হালাত নেই, অথবা বিভিন্ন সময় আমরা নেই, কিন্তু দেওয়ার বেলায়
তখন আর বন্ধুরে চেনে না, মোবাইলটা দিলে আপনি কল দিলে দেখবেন মোবাইল বন্ধ, ব্যস্ত কে কাটা দিবে। তো এই জিনিসটা আর সরকার প্রধানের মধ্যে কোনো পার্থক্য নেই। তো সেই জায়গা থেকে আমি ভিডিওর প্রথম অংশে বলছি, উপদেষ্টা আসিফের পিএস এর বিরুদ্ধে যে অভিযোগ 300 কোটি টাকার, সেই অভিযোগটা আসলে আমরা জানতে চাই। মানুষ বিশ্বাস করছে মাইরা দিছে, এখন এই অভিযোগটা সত্য নাকি মিথ্যা, তো যার ওঠে কিছু না কিছু ঘটে, তো এগুলো সম্পর্কে একটু জানা দরকার। আর আসিফের বক্তব্যের জায়গা হচ্ছে সরকার প্রধান বলতে বাংলাদেশ সরকার প্রধানকে তিনি বোঝান নাই। তিনি যেটা বুঝাইছেন সেটা হচ্ছে যে আপনাদের ডক্টর মোহাম্মদ ইউনূস যখন যুক্তরাজ্য সফর করছেন, সেখানে যুক্তরাজ্যের যে প্রধানমন্ত্রী স্টার কিয়ারমার, তিনি এই যে দেখা দিচ্ছেন না, আসি বলে বন্ধু আসলো না, তো যে কেন আসতেছে না, কারণ টাকাগুলো ফেরত দিতে হবে। কিসের? ডক্টর মোহাম্মদ ইউনূসের এই যুক্তরাজ্য সফরের পেছনে একটা বড় ধরনের মিশন হচ্ছে বাংলাদেশ থেকে যে টাকাগুলো যুক্তরাজ্যে পাচার হয়ে গেছে সেই টাকাগুলোকে ফেরত আনা। আর প্রধান উপদেষ্টার এই সফরের প্রধান লক্ষ্য যখন যুক্তরাজ্যে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনা, তো সেখানে যখন আপনার নানান ধরনের ঘটনা ঘটছে, সেখানে আপনার সরকারের পক্ষে হোক বা ডক্টর ইউনূসের ব্যক্তিগত ভালো লাগার পক্ষে হোক, উপদেষ্টা আসিফ তিনি এই স্ট্যাটাসটা দিয়েছেন যে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্টার কিয়ারমার তিনিও পাওনা টাকা ফেরত বলতে বাংলাদেশ থেকে যে টাকাগুলো লুট হয়ে যুক্তরাজ্যে ঢুকছে সেই কারণে তিনি দেখা দিচ্ছেন না। কথা কিন্তু সত্য এক অংশে। কেন এক অংশে? সরকার আগেই বলছিল। আবার এই যে ব্রিটিশ হাই কমিশনার আছে সারা কুক, ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বেশ কয়েকবার যখন বৈঠক হয়েছে, তখন কিন্তু বাংলাদেশ থেকে পাচারকৃত অর্থগুলা ফিরিয়ে আনার জন্য সরকারের পক্ষ থেকে কিন্তু যুক্তরাজ্যের সহযোগিতা চাওয়া হয়েছে, ইউরোপীয় ইউনিয়নের চাওয়া হয়েছে, এমনকি সবাই আশ্বস্ত করছিল। কিন্তু বাস্তবতা হচ্ছে টাকা সব দেশেরই দরকার, আর এগুলো 2-4 কোটি না ভাই, 2-4-100 কোটি টাকার খেলা। তো যারা এই বিশাল ইনভেস্টমেন্ট করছে, যুক্তরাজ্যের কোন টাকা লাগছে ওই টাকা বাংলাদেশকে ফিরাই দিবে, তাদের দেশের একটা কোম্পানি বন্ধ করে ফেলবে, সেই কোম্পানিতে তাদের দেশের শত শত মানুষ বা হাজার মানুষ কর্ম করতেছে, তাদের ইকোনমি ডেভেলপড হচ্ছে, এক্সপোর্ট হচ্ছে, ইম্পোর্ট হচ্ছে, কোন দুঃখে ভাই টাকা ফেরত দিবে? তো ফেরত দিবে না, এটা জানা কথাই। সেই জায়গা থেকে উপদেষ্টা আসিফ হয়তো এই স্ট্যাটাসটা দিয়েছেন। তবে যাবার আগে আবারও বলি, আসিফদের উপর অনেক মানুষের ভরসা আছে বাংলাদেশের। সেই ভরসার জায়গাটাকে পরিষ্কার রাখতে হলে পিএস এর বিরুদ্ধে যে টাকার অভিযোগ দুদক কাজ করতেছে, কি করতেছে আমরা এখনো জানি না, তবে এগুলো ক্লিয়ার হইয়া আসিফের উচিত এগুলো নিয়ে একদিন কথা বলা, তাহলে মানুষের কাছে বিষয়টা গ্রহণযোগ্যতা পাবে। ভালো থাকুন। চ্যাথাম হাউস বাংলাদেশের সিপিডির মতো একটি থিঙ্ক ট্যাঙ্ক প্রতিষ্ঠান, যারা মূলত বিভিন্ন গবেষণা প্রকাশ, সেমিনার আয়োজন করে থাকে। ধারণা করুন তো এরকম আয়োজনের জন্য কত টাকা খরচ হতে পারে। কম করে হলেও এরকম একটি আয়োজনের পেছনে খরচ হয় £1-2 ডক্টর ইউনূস এই টাকা নিজের পকেট থেকে দিয়েছেন কিনা সেটা যাচাই করার কিছু নেই, কারণ এই সওদাগরের পুত্র, তার পক্ষে নিজের পকেট থেকে অর্থ খরচের কোনো নজির এ যাবৎ নেই। বঙ্গবন্ধুর বাড়ি নিয়ে প্রশ্ন করলেও তার প্রশ্নেও হাত পা নাড়িয়ে ডক্টর ইউনূসের চিরাচরিত মিথ্যা আর চগলখুরি উত্তর দিয়ে শান্ত করলেন প্রশ্নকারীকে। এত সংস্কার করছেন আপনি, আপনার সে এখতিয়ার আছে কিনা, এরকম প্রশ্নে মহাজন বলে বসেছেন যে বাংলাদেশের ভোটারদেরকে তিনি বিশ্বাস করেন না, কারণ তারা টাকা দিলেই ভোট দেয় প্রার্থীদের। ডক্টর ইউনূস একটি বিদেশি মঞ্চে দাঁড়িয়ে একজন বিদেশির সামনে এভাবে বাংলাদেশের জনগণকে অপমান করার অধিকার রাখেন কি? আমি মনে করি ডক্টর ইউনূসের উচিত করজোরে আপামর বাঙালির কাছে ক্ষমা প্রার্থনা করা। লন্ডনে সফরে এসে ডক্টর ইউনূসের যেন গরু হারানোর দশা হয়েছে। গোপাল ভাঁড়ের গল্পে যেমন গরু হারিয়ে গোপাল নিজের স্ত্রীকে মা ডাকতে শুরু করেছিলেন আর ছেলেকে ভাই ডাকছিলেন, তেমনি ডক্টর ইউনূস লন্ডনে সরকারি সফরের নামে ব্যক্তিগত সফরে এসে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার সুযোগ না পেয়ে একটা ভুয়া গোছের পুরস্কারের পেছনে অর্থ খরচ করেও সেটি প্রকাশ্যে গ্রহণ করতে না পারার দুঃখে এমন আবল তাবল বকতে শুরু করেছেন যে তার কথায় আসলে পুরনো ঢাকার ঘোড়ায় ভি হাসি চেপে রাখতে পারছেন। তিনি তার প্রোপাগান্ডা সচিব পর্যন্ত এমন মিথ্যে আর উদ্ভট কথা বলতে শুরু করেছেন যে অনেকের মনে হতে পারে, আরে লোকটা কি হয়েছে, পাগল হয়ে গেল নাকি? বা খাঁটি বাংলায়, লোকটা কি হয়েছে, পাগলে পাইছেনি? অনেক উদাহরণ দিতে পারবো, কিন্তু তাতে ভিডিওর দৈর্ঘ্য বাড়বে কেবল, তাই দুটো উদাহরণ দেব। আপনারা জানেন যে লন্ডনের চ্যাথাম হাউস বাংলাদেশের সিপিডির মতো একটি থিঙ্ক ট্যাঙ্ক প্রতিষ্ঠান, যারা মূলত বিভিন্ন গবেষণা প্রকাশ, সেমিনার আয়োজন করে থাকে। ডক্টর ইউনূসের মতো ব্যক্তিরা এসব প্রতিষ্ঠানের নিত্য যাওয়া আসা করেন, হয়তো উনি মেম্বার, ওখানে মেম্বারশিপ নিতে হয়, ব্যক্তিগত মেম্বারশিপ নেওয়া যায়, কর্পোরেট মেম্বারশিপ নেওয়া যায়, আরো অনেক কিছু। ফলে এসব সংস্থার সঙ্গে তাদের দীর্ঘস্থায়ী যোগাযোগ থাকে। লন্ডন এলে এরকম একটি প্রতিষ্ঠানে বক্তৃতা দেওয়া ডক্টর ইউনূস কিংবা তার মতো ব্যক্তিরা এসব প্রতিষ্ঠানে একটি বক্তৃতার আয়োজন করান। মোট কথা, ডক্টর ইউনূস যদি প্রধান উপদেষ্টা নাও হতেন, তাহলেও তিনি এখানে বক্তৃতার সুযোগ পেতেন। তো এবার লন্ডনের সফরকালে যেহেতু কেউ তাকে ডাকেনি কোথাও কিছু বলার জন্য, সেহেতু তিনি বাংলাদেশের জনগণের অর্থ খরচ করে চ্যাথাম হাউসে একটি বক্তৃতার আয়োজন করেছিলেন। ধারণা করুন তো এরকম আয়োজনের জন্য কত টাকা খরচ হতে পারে। কম করে হলেও এরকম একটি আয়োজনের পেছনে খরচ হয় £1-2 ডক্টর ইউনূস এই টাকা নিজের পকেট থেকে দিয়েছেন কিনা সেটা যাচাই করার কিছু নেই, কারণ এই সওদাগরের পুত্র, তার পক্ষে নিজের পকেট থেকে অর্থ খরচের কোনো নজির এ যাবৎ নেই। আমরা দেখিনি বাংলাদেশ থেকে উল্টো নেওয়া ছাড়া, টাকা বের করা ছাড়া।
একজন মডারেটর হায়ার করে তাকে প্রশ্ন এবং ব্যাকগ্রাউন্ড বুঝিয়ে তারপর এরকম একটি আয়োজন হয়। যেহেতু এটি চ্যাথাম হাউসের মতো বিখ্যাত প্রতিষ্ঠান, সেহেতু তাকে দিয়ে সাপ্লাই করা কোনো কাজ করাতে পারবেন না, বিকজ চ্যাথাম হাউস রুলস আছে। তারা নিজেদের মতো করে কিছু প্রশ্ন করবেন এবং যেটার উত্তর দিতে দেখবেন যে ডক্টর ইউনূস ঘেমে উঠেছেন। ডক্টর ইউনূসের ক্ষেত্রেও যেহেতু প্রশ্ন কমন পড়েনি, সেহেতু উনিও হাত পা নেড়ে নেড়ে এবং নানা অঙ্গভঙ্গি করে এক প্রশ্নের উত্তরে আরেক কথা বলছেন। আসছি সেসব ব্যাপারে। আর তাতেই মহাজনের হয়ে গেছে আসলে। আপনি অটোক্র্যাট বা কর্তৃত্ব পরায়ণ কিনা এরকম প্রশ্নে মহাজন প্রায় কেন্দ্রে দিয়েছিলেন। হাত পা নেড়ে নানা এলোমেলো কথার ফুলঝুরি ছুটিয়েছেন তিনি। মজার ব্যাপার হলো, এত সংস্কার করছেন আপনি, আপনার সে এখতিয়ার আছে কিনা এরকম প্রশ্নে মহাজন বলে বসেছেন যে বাংলাদেশের ভোটারদেরকে তিনি বিশ্বাস করেন না, কারণ তারা টাকা দিলেই ভোট দেয় প্রার্থীদের, নির্বাচন সুষ্ঠু হয় না সে কারণে। উনি নাকি এই নির্বাচনকে সুষ্ঠু করার জন্য সংস্কার করছেন। ভাবতে পারেন আপনার বিবেচনা বিচার ও বুদ্ধি সম্পর্কে, মানে বাঙালির বিচার বুদ্ধি সম্পর্কে এবং গণতন্ত্র সম্পর্কে ধারণা বাংলাদেশের সাধারণ নাগরিকের গণতান্ত্রিক চেতনা যে কতটা উন্নত তা তারা ভোটের সুযোগ পেলে বারবার প্রমাণ করেছেন। জনগণের ভোট ডাকাতি হয়ে গেছে, কিংবা জনগণকে অবাধে সেটি অনেক ক্ষেত্রে প্রয়োগ করতে দেওয়া হয়নি, সে দোষ তো আর জনগণের নয়। ডক্টর ইউনূস একটি বিদেশি মঞ্চে দাঁড়িয়ে একজন বিদেশির সামনে এভাবে বাংলাদেশের জনগণকে অপমান করার অধিকার রাখেন কে? বাংলাদেশের জনগণ যে কতটা অধিকার সচেতন তা আমরা আওয়ামী লীগ শাসন আমলে বিনা ভোটের নির্বাচনেও তো দেখেছি। তারা নির্বাচন কেন্দ্রে যায়নি, টাকার কাছে নত হলে সেসব নির্বাচনে টাকা দিয়ে ভোটার উপস্থিতি চাইলেই বাড়ানো যেত না? খুব যেত। আসলে কি জানেন, ডক্টর ইউনূসের বাংলাদেশের জনগণ বিষয়ে অভিজ্ঞতা আসলে বিগত জুলাই মাসে সন্ত্রাসীদের মাঠে নামানোর সময় হয়েছে। সেখানে তো কোটি কোটি টাকা বা কোটি কোটি আমেরিকান ডলার আর বিদেশি অস্ত্রের যোগান দিয়ে লোক নামানোর অভিজ্ঞতাই ডক্টর ইউনূস আসলে সমগ্র বাঙালি জাতির কপালে লেপ্টে দিয়েছেন এই সাক্ষাৎকারে কথা বলার সময়। আমি মনে করি ডক্টর ইউনূসের উচিত করজোরে আপামর বাঙালির কাছে ক্ষমা প্রার্থনা করা। ধরুন এই কথাটি যদি শেখ হাসিনা বলতেন, এতক্ষণে বহুবার লন্ডনে শেখ হাসিনার কুশপুত্তলিকা দেওয়া হতো। এমনকি তারেক জিয়া যদি বলতেন, এমনকি বেগম জিয়া যদি বলতেন। আমরা ভুলে গেছি যে সাইদি যখন লন্ডনে এসে সিলেটিদের বলেছিলেন তারা দেশে থাকলে রিক্সা চালাতো, তখন সাইদিকে এই দেশে নিষিদ্ধ করা হয়েছিল। কিন্তু ডক্টর ইউনূস বাঙালি ভোটারদের পুরো জাতিকে বলছেন টাকা নিয়ে ভোট দেয়, ভোট কেনা যায়, ভোট তো অবশ্যই কেনা যায়। সে ব্যাপারে কথা বলবো। একটি প্রশ্ন রাখি আপনাদের কাছে, আপনার কি মনে হয় ডক্টর ইউনূস কখনো বাংলাদেশে ভোট দিয়েছেন? প্রথমত আমার মনে হয় না তিনি আসলে কোনোদিন ভোট কেন্দ্রে গিয়ে ভোটার আইডি মিলিয়ে ব্যালট পেপার সংগ্রহ করে নিজের ভোটটি দিয়েছেন। বিগত নির্বাচনগুলি, বিশেষ করে 2008 সালের নির্বাচনে তিনি দেশে ছিলেন কিনা সন্দেহ। আসলে 11-র পরাজিত সেনাপতি হিসেবে তিনি তখন আত্মগোপনে থাকতেন হয়তো। এর আগেও তিনি ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিয়েছেন টাকা ছাড়া, এটি বিশ্বাস করার কোনো কারণ নেই। না হলে তিনি আসলে জানলেন কি করে যে টাকা নিয়ে বাংলাদেশের জনগণ ভোট দেয়? তিনি বা তার মতো কেউ যে টাকা নিয়ে ভোট দেয় না তা তো নয়, কিন্তু দেশের গরিষ্ঠ সংখ্যক মানুষ, বেশিরভাগ মানুষ বা দুটো বড় রাজনৈতিক দলের সমর্থকরা বা সারা বাংলাদেশের যারা মানুষ যারা ভোট কেন্দ্রে যায় সবাই টাকা নিয়ে ভোট দেয়, আপনি বিশ্বাস করেন? আমি করি না। সুতরাং এই গরিষ্ঠ সংখ্যক জনগণ সম্পর্কে এরকম একটি নোংরা এবং জঘন্য বক্তব্য দিতে তার বিবেক কাঁপলো না, তাও আবার বিদেশিদের মঞ্চে। ভাগ্যিস সেখানে উপস্থিত বেশিরভাগ ছিল ডক্টর ইউনূসের টিমের ভাড়া করা অতিথি। এমনকি প্রশ্নের ধরন থেকেও বোঝা যায় যে কারা সেখানে যাওয়ার অনুমতি পেয়েছে। তবে এর মধ্যে যে ব্যতিক্রম নেই তা নয়। ব্যতিক্রম প্রশ্নকারী বঙ্গবন্ধুর বাড়ি নিয়ে প্রশ্ন করলেও তার প্রশ্নেও হাত পা নাড়িয়ে ডক্টর ইউনূসের চিরাচরিত মিথ্যা আর চগলখুরি উত্তর দিয়ে শান্ত করলেন প্রশ্নকারীকে। সুযোগ থাকলে পাল্টা প্রশ্ন করা গেলে এই মিথ্যাবাদীকে প্রশ্ন করা যেত যে পুলিশ ভয় পেয়েছে তো কি হয়েছে? উনি বলেছেন যে পুলিশ নাকি ভয় পেয়েছে বঙ্গবন্ধুর বাড়ি ভাঙা ঠেকাতে। তাহলে কারা পুলিশকে ভয় পাওয়ালো? কেন পুলিশ ভয় পেল? আর পুলিশ নেই তো কি হয়েছে? সেনাবাহিনী ছিল না? কিন্তু ইউনূস মহাজনকে এইসব প্রশ্ন কে করবে বলুন? আপনি কখনো ভোট দিয়েছেন কিনা, কিংবা কেন বঙ্গবন্ধুর বাড়ি ভাঙা থামাতে কেন সেনাবাহিনীকে ব্যবহার করা হলো না, এসব পাল্টা প্রশ্ন করার জন্য তো দেশি সাংবাদিকদের দরকার হবে। কারণ একজন বাংলাদেশে কাজ করা সাংবাদিকই এসব ক্ষুদ্র এবং গুরুত্বপূর্ণ বিষয়ে পাল্টা প্রশ্ন করার মতো তথ্য জানেন। কিন্তু ডক্টর ইউনূস তো বাংলাদেশি সাংবাদিকদের সাক্ষাৎকার দেন না। তিনি বাংলাদেশের সংবাদপত্রের স্বাধীনতা আছে, পূর্ণ স্বাধীনতা আছে বলছেন, কিন্তু কখনো বাংলাদেশের সাংবাদিকদের মুখোমুখি হবেন না। আর তার উপদেষ্টাকে প্রশ্ন করলে তো সাংবাদিকের চাকরি চলে যাবে। তিনি কখনো দেশি সাংবাদিকদের মুখোমুখি হবেন না, হননি। হ্যাঁ, তিনি দেশের নাম করা সম্পাদকদের সাক্ষাৎকারের নামে প্রশংসা বাক্যে গোসল করতেই ভালোবাসেন, সেটা জানা কথা। আসলে শেখ হাসিনার অনেক দোষ, কিন্তু তিনিও সাংবাদিকদের মুখোমুখি হতে কখনো ভয় পেতেন না। সাংবাদিকদের প্রশ্নের উত্তরও দিতেন। বেশি প্রশংসা করলে কেউ তাকে থামিয়ে দিতেন। কি মনে পড়ে সেসব আপনাদের? এই তো বেশি দিন আগের কথা নয়। যা হোক, ডক্টর ইউনূসের লন্ডন সফর নিয়ে বিশেষ কি আর বলবো বলুন। তবে যেতে যেতে আপনাদের লন্ডনের বিখ্যাত দ্য ডেইলি মেইল পত্রিকার একটি সংবাদ আপনাদের সঙ্গে শেয়ার করি। ব্রিটেনের রাজা চার্লসের আমন্ত্রণে যে পুরস্কারের দোহাই দিয়ে বাংলাদেশের জনগণের ট্যাক্সের গুচ্ছের টাকা খরচ করে তিনি লন্ডনে এসেছেন, সেই পুরস্কার সম্পর্কে দ্য ডেইলি মেইল বিরাট এক সংবাদ এবং ছবি প্রকাশ করেছে। সেখানে কোথাও ডক্টর ইউনূসের নামটি পর্যন্ত নেই, কিন্তু পুরস্কার প্রাপ্তদের গ্রুপ ছবিতে একটি ছবিতে দেখা যাচ্ছে ডক্টর ইউনূস পুরস্কার হাতে অন্যদের সঙ্গে দাঁড়িয়ে আছেন।
আমি ডক্টর ইউনূসকে চিনি বলে ওই ছবিতে তাকে ডিটেক্ট করেছি। অনেকে তো চিনবেনও না। দেখতে বেশ ভালো লাগছে, কিন্তু ডেভিড বেকহ্যাম, মেরিল স্ট্রিপ, কেট উইন্সলেটের মতো তারকাদের সঙ্গে ডক্টর ইউনূসকে ঠিক কোনো নোবেল বিজয়ী আন্তর্জাতিক মাঠের খেলোয়াড় মনে হচ্ছে না। মনে হচ্ছে নিতান্তই একজন কলোনিয়াল ভিক্ষুক। তবু তাকে অভিনন্দন এই পুরস্কারের জন্য। এবারে লন্ডন সফরে তার একমাত্র অর্জন এই পুরস্কার। 3 cheers ফর ডক্টর ইউনূস। পরের ভিডিওতে নিশ্চয়ই তারেক রহমানের সাথে বৈঠক নিয়ে কথা বলবো, বৈঠকের আউটকাম নিয়ে কথা বলবো, এবং এই পুরো লন্ডন সফরের মাঝে যাটা নিয়ে আসলে উনি এরপর ডক্টর ইউনূস যে ক্রমাগত নিচে নামতে থাকবেন সেটি নিয়ে কথা বলবো। বঙ্গবন্ধু যখন ফেরত এসেছিলেন পাকিস্তানের কারাগার থেকে 71-এ, উনি লন্ডন হয়ে দিল্লি হয়ে বাংলাদেশে গিয়েছিলেন, এবং তারপর বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে যাত্রা শুরু করেছিল। ডক্টর ইউনূস বাংলাদেশকে কোথায় নিয়ে দাঁড় করিয়েছেন আমরা জানি। বঙ্গবন্ধুর সঙ্গে ডক্টর ইউনূসের তুলনা কোনোভাবেই আমি করছি না, তুলনা করা চলে না। কিন্তু আমার কেন জানেন মনে হচ্ছে জানেন, ডক্টর ইউনূসের এই লন্ডন সফর একটি ভয়াবহ মাইলস্টোন হয়ে থাকবে, কারণ এরপর তার পতনের শুরু আমরা দেখতে পাবো। তারেক জিয়া যদি কালকে মেনে নেন ডক্টর ইউনূসের সব কথা, তারেক জিয়ার পতন দেখতে পাবো। ডক্টর ইউনূস যদি না মানেন তারেক জিয়ার প্রস্তাব, তাহলে তারও পতন দেখতে পারবো। এমনিতেই বাংলাদেশ যেভাবে উগ্রবাদীদের দখলে চলে যাচ্ছে, আমার মনে হয় না এই জুলাই পর্যন্ত তিনি টিকে থাকতে পারবেন। ভালো থাকুন, কথা হবে, আরো দেখা হবে। সংস্কার এবং বিচার এই দুইটা প্রক্রিয়ার পর্যাপ্ত অগ্রগতি যদি হয়, এই অগ্রগতি হলে পরে তাহলে ফেব্রুয়ারিতে নির্বাচন। আচ্ছা, এই বিষয়টায় বিএনপি এইটুক শুনে খুব সন্তুষ্ট। তারা বলেছে তারা তারেক রহমান এবং ডক্টর ইউনূসের যে মিটিং হয়েছে তাতে তারা সন্তুষ্ট, এবং এই মিটিং এর পরে যৌথ একটা বিবৃতি হয়েছে, যৌথ একটা প্রেস কনফারেন্স হয়েছে লন্ডনে। আর বাদ বাকি এটা রিয়েকশন মিটিং এর সঙ্গে সঙ্গে তারেক রহমানের সঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথা হয়েছে। মির্জা ফখরুল নিজে বলেছেন প্রেস কনফারেন্সে, এবং তারপর মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন। সেখানে তিনি বলেছেন যে তারেক রহমান তিনি যোগ্য নেতৃত্বের পরিচয় দিয়েছেন। তারপর ডক্টর ইউনূস তিনি খুব চৌকস সিদ্ধান্ত নিয়েছেন তারেক রহমানকে এই মিটিং এ ডেকে। এই কথাবার্তাগুলো বলেছেন এবং বলেছেন যে ঝামেলা শেষ, বড় ঝামেলা যা ছিল মোদ্দা কথা বড় ঝামেলা মিটে গেছে, এখন টুকিটাকি বিষয়টি সে অগ্রগতি হবে। আপনাদেরকে আমি একটু খবরটার দিকে নজর দিই, বলেন তো দেখি যে এই যে পর্যায়ে ডিক্লারেশনটা এসছে, যে কারো মনে প্রশ্ন থাকবে না যে আরো কিছু কাজ বাকি আছে কিনা। খবরটা কেমন? খবরটা এক জায়গায় বলা হচ্ছে যে যুক্তরাজ্য সফররত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠকে আগামী বছরের রমজানের আগে জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তাব করেন তারেক রহমান। জবাবে প্রধান উপদেষ্টা বলেছেন সব প্রস্তুতি শেষ করা গেলে শর্ত রেখে রমজান শুরুর আগের সপ্তাহে নির্বাচন করা যেতে পারে। সেক্ষেত্রে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি প্রয়োজন। খেয়াল করবেন কিন্তু। তারপর তিনি আবার বলছেন, প্রধান উপদেষ্টা বরাদ দিয়ে পত্রপত্রিকার খবর, প্রধান উপদেষ্টা বলেন যে তিনি আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন। তিনি মনে করিয়ে দিয়েছেন যে আমি কিন্তু একটা ঘোষণা দিয়ে রেখেছি, সব প্রস্তুতি সম্পন্ন করা গেলে 2026 সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহে নির্বাচন আয়োজন করা যেতে পারে। আবারও সব প্রস্তুতি হয়ে গেলে, মানে এখানে বিচার, সংস্কার এবং আরো অন্যান্য প্রস্তুতি। সেক্ষেত্রে সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে। মানে এই যে পর্যাপ্ত অগ্রগতি প্রয়োজন হবে, দেখেন ওই প্রেস কনফারেন্সেই যখন খলিলুর রহমান, যার পদত্যাগ চায় বিএনপি, যাকে ডক্টর ইউনূস বের করে দেন সেটা চায়, সেই খলিলুর রহমান রিসিভ করেছেন তারেক রহমানকে। আচ্ছা, সেই খলিলুর রহমান বলছিলেন যে এরকম এই অগ্রগতির সাপেক্ষে, সংস্কার বিচার সাপেক্ষে তারপরে হচ্ছে নির্বাচন। সাথে সাথে ওখানে ওই প্রেস কনফারেন্সে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি কি বলেছেন যে না, সংস্কার বিচার এটা চলমান প্রক্রিয়া, আমরা সবাই মিলে সংস্কার করব, বিচার করব, চলতে থাকবে, নির্বাচন ফেব্রুয়ারিতে। এখন বিএনপি যে স্যাটিসফাই হলো, বিএনপি যে বললো যে হ্যাঁ সব সমস্যা শেষ, তাহলে কি তারেক রহমান সাহেবকে ডক্টর ইউনূস সেই মিটিং এ সরাসরি বলে দিয়েছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন, নিশ্চিন্ত থাকেন আপনারা, বেগম জিয়ার রেফারেন্স আছে, বেগম জিয়ার এখানে কৃতিত্ব আছে, সেটা ক্লিয়ার বলেছেন। তাহলে যদি ক্লিয়ার বলে থাকেন তাহলে বাইরে কেন আবার এই শর্তের কথা উঠেছে? আদতে কি সবকিছু ক্লিয়ার হয়ে গেছে? এবং যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে এই যে সংস্কার এবং বিচার, এটা তো কোনো ফ্রেমওয়ার্কই নেই। তাহলে বিচার কে করবে? বিচার করবে আদালত। আদালতে বিচারের একটা নির্দিষ্ট সিস্টেম, একটা টাইম আছে। আমরা কয়েকদিন একটা কন্টেন্ট আপনাদের সামনে তুলে ধরেছি যে এই বিচারগুলো কি কি প্রক্রিয়া এবং সেটা কি সময় যেতে পারে। তো এটা কি যে এই বিচার আবার তাহলে কি সরকারি টাইম ফ্রেম ঠিক করে ফেলবে এর মধ্যে? আর সময় আছে কয়দিন? আর বছর, এই বছরের 6 মাস। তো 6 মাস গেলে আগামী বছর ফেব্রুয়ারিতে ইলেকশন হলে তো 6 মাসও নেই, ডিসেম্বর নাগাদ বা এর আগে নির্বাচন কমিশনকে তারিখ ডিক্লেয়ার করতে হবে, তাই তো? তাহলে সব ক্লিয়ার, জলের মতো চকচকে পরিষ্কার হয়ে গেছে, একদম কাচের মতো ক্রিস্টাল ক্লিন হয়ে গেছে। আমার মনে হয় রাজনীতির খেলা আরো কিছু দেখার বাকি রইল কিনা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সত্য করুণা এবং সহনশীলতার সাথে আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া। তো প্রিয় দর্শক, এই বিষয়টাকে আপনারা কিভাবে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ যারা সাথে ছিলেন, শেষ পর্যন্ত দেখেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করবো আজকের ভিডিওটি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেল নতুন থাকবেন চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে দেখবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।